আচ্ছা ভাবুন তো, আপনার পরিবারের সুখ সমৃদ্ধির জন্য যদি আপনার বাবা শয়তানের সঙ্গে একটি চুক্তি করে বসেন, আর সেই চুক্তির মূল্য হিসেবে একে একে মারা যায় আপনার মা, আপনার ভাই, তারপর আপনার নিজের পালা আসে। এই গল্প শুধু একটি অভিশপ্ত পরিবারের নয়, বরং এমন এক ভয়ঙ্কর গোপন রহস্যের, যা ২০ বছর ধরে লুকিয়ে ছিল একটি পুরনো বাড়ির দেওয়ালের আড়ালে। আজকে সিনেমায় দেখবেন কিভাবে লোভের একটি সিদ্ধান্ত পুরো একটি পরিবারকে ধ্বংস করে দেয়। শেষ পর্যন্ত যা ঘটবে তা কল্পনাও করতে পারবেন না। মুভিটি শুরু হয় একটি পরিবারকে দেখিয়ে। তারা ইন্দোনেশিয়া বসবাস করত এবং সময়কাল ছিল তখন ২০০১ সাল। প্রথমে আমরা পরিবারের একটি মেয়ে নাদিয়ার সঙ্গে পরিচিত হই। নাদিয়ার কাছে তাদের বাড়িতে থাকা খুবই অদ্ভুত মনে হচ্ছিল। গত ৭ বছর ধরে তাদের বাড়িতে সংস্কার কাজ চলছিল। বাড়িতে ছিল অত্যন্ত নোংরা, অথচ সংস্কার শেষই হচ্ছিল না। এর উপর তার মা একটি রহস্যময় রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। ডাক্তাররা রোগটি নির্ণয় করতে পারছিলেন না, চিকিৎসাও করতে পারছিলেন না। নাদিয়া তার মাকে নিয়ে খুবই চিন্তিত ছিল, আর তার মাও এই অবস্থায় ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়েছিলেন। এক আবেগঘন মুহূর্তে তিনি নাদিয়াকে বললেন, তুমি আর তোমার ভাই কখনো তোমার বাবাকে ছেড়ে যেও না। তিনি যাই করুক সবসময় তাকে সমর্থন করবে। এ কথা বলার পর হঠাৎ তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। তিনি রক্তবমি করতে শুরু করেন। এমনকি সে রক্ত নাদিয়ার মুখেও পড়ে। মায়ের অবস্থা দেখে নাদিয়া তার ভাই ও বাবাকে ডাক দেয়। দুই ভাই বোন তাদের বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু তাদের বাবা অদ্ভুত আচরণ করেন। যেন স্ত্রীর অসুস্থতায় তিনি বিরক্ত হয়ে গেছেন। তিনি তাকে এই অবস্থায় রেখে একটি ঘরে ঢুকে যান। এতে তাদের ছেলে যোগা খুব রেগে যায়, কারণ যখনই কোনো সমস্যা হতো তার বাবা সমাধান না করে নিজেকে ঘরে বন্দি করে রাখতেন। কিছুক্ষণ পর দেখা যায় তাদের মায়ের অবস্থা অলৌকিকভাবে উন্নত হয়েছে। কিছুক্ষণ আগেও মনে হচ্ছিল তিনি মারা যাবেন, অথচ এখন তিনি উঠে দাঁড়িয়েছেন, সন্তানদের জন্য রান্না করছেন এবং তাদের সঙ্গে নববর্ষ উদযাপন করছেন। তারা তখন একসঙ্গে রাত্তার খাবার খাচ্ছিল। তখন নাদিয়া তার মায়ের পেছনে একটি অদ্ভুত অবয়ব দেখতে পায়, ছাগলের মাথার মতো দেখতে। এতে বোঝা যায় সেটি মানুষ নয়, বরং একটি দানব। যেই দানবটি দেখা যায়, অমনি নাদিয়ার মায়ের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তিনি অদ্ভুত আচরণ করতে শুরু করেন, রান্নাঘরে গিয়ে প্রচুর পানি ফুটান এবং নিজের মুখ সেই ফুটন্ত পানিতে ডুবিয়ে দেন। শিশুরা বুঝতে পারে না কেন তিনি এমন করলেন, কিন্তু আমরা বুঝতে পারি যে তিনি দানবের প্রভাবে এটি করেছেন। মায়ের অবস্থা দেখে দুই সন্তান অত্যন্ত ভেঙে যায়। তারা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পথেই তিনি মারা যান। এরপর গল্প ৩ মাস পরে চলে যায়। মায়ের মৃত্যুর পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তারা জীবনকে নতুন করে শুরু করার চেষ্টা করছে। জানা যায় তার স্বামী মৃত্যুর কয়েকদিন আগে একটি দোকান খুলেছিলেন, আর এখন সেটি খুব ভালো চলছে। এতটাই ভালো যে আশপাশের প্রায় সব দোকানের ব্যবসা কমে গেছে। কিন্তু সন্তানরা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। সবচেয়ে বেশি ভেঙে পড়েছে যোগা। মায়ের মৃত্যুর শোকে সে প্রায় পাগল হয়ে গেছে। সে অদ্ভুত সব জিনিস দেখতে শুরু করে। একদিন নাদিয়া তার কাছে এলে সে ঠিক সেই জায়গায় বসেছিল যেখানে তার মা রক্তভূমি করেছিলেন। হঠাৎ সে দেখে মেঝের টাইলস কাঁপতে শুরু করেছে। টাইলস ফেটে যায় এবং সেখান থেকে দুইটি শয়তানি হাত বেরিয়ে এসে তাকে ধরে নিচে টেনে নিয়ে যায়। সেখানে স্বাভাবিক পৃথিবী নয়, বরং নরকের মতো একটি জায়গা। অসংখ্য বিচ্ছু বেরিয়ে আসে, যা তাকে ভয় পাইয়ে দেয়। সে চিৎকার করতে শুরু করে, কিন্তু তার বোন তাকে শান্ত করে বলে যে এসব কিছুই ঘটেনি। সে যা দেখেছে সবই তার কল্পনা। মায়ের মৃত্যুর শোক তাকে মানসিকভাবে অসুস্থ করে তুলেছে। একদিন সে তার বাবাকে অপমান করে বলে, এই নাটক আর কতদিন চলবে? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই না কেন? আমরা এখানে আসার পর থেকেই বাড়িটা অগোছালো। তুমি আমাদের পরিষ্কার করতে দাও না। এই কারণেই মা অসুস্থ হয়ে মারা গেছেন। তুমি আসলে কী চাও, আমরা সবাই মারা যাই? এই কথা শুনে তার বাবার আগে তাকে চড় মারেন। নাদিয়া তার ভাইকে নিজের ঘরে নিয়ে গিয়ে বোঝায় যে বাবাকে অপমান করা উচিত নয়। সেদিন রাতে যোগা ঘুমানো প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় সে রান্নাঘর থেকে তার মায়ের কণ্ঠস্বর শুনতে পায়। সঙ্গে সঙ্গে সে উঠে সেখানে যায়। যাওয়ার পথে সে একটি মেয়েকে করিডোর দিয়ে দৌড়ে যেতে দেখে। সে তাদের বাড়িতেই থাকতো। সে বিষয়টি উপেক্ষা করে রান্নাঘরে ঢুকে দেখে তার মা সেখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু কিছু বলার আগেই সে পায়ের শব্দ শুনতে পায়। মুহূর্তেই সে অবয়বটি অদৃশ্য হয়ে যায়, আর জগা লুকিয়ে পড়ে। তখন সে দেখে তার বাবা সেখানে এসেছেন। তিনি একটি বড় ছুরি হাতে নেন, আলো নিভিয়ে নেন এবং কোথাও চলে যান। জগা দ্রুত নিজের ঘরে ফিরে আসে। কিছুক্ষণ পর তার বাবা দুই ভাই বোনকে দেখতে আসেন, তারা ঘুমিয়ে আছে কিনা। নিশ্চিত হয়ে তিনি একটি গোপন কক্ষে প্রবেশ করেন। যোগা বহুদিন ধরে জানতে চাইছিল তার বাবা রাতে কী করেন, তাই সে চুপি চুপি বাবার পিছনে, এবং সে গোপন কক্ষের দরজার চাবির ছিদ্র দিয়ে ভেতরে তাকায়। সেখানে যা দেখছিল তা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। যোগার মুখ দেখে তা বোঝা যায়, যদিও দর্শকদের তা তখনও দেখানো হয়নি। এরপর গল্প 11 বছর সামনে এগিয়ে যায়। সময় 2011 সালের নববর্ষের আগের রাত। আবারও সে একই বাড়ি দেখানো হয়। এত বছর পরেও বাড়ির সংস্কার শেষ হয়নি। বাড়িটি আগের মতোই নোংরা, তবে একটি পরিবর্তন হয়েছে। যোগা ও নাদিয়া দুজনেই বড় হয়ে গেছে, কিন্তু যোগা এখন তার মায়ের মতোই অসুস্থ হয়ে পড়েছে। নাদিয়া তার যত্ন নেন। একদিন যোগা নাদিয়াকে বলে, তুমি এখন বড় হয়েছো, আজ তোমার একটি বড় সত্য জানতে হবে। বহু বছর ধরে আমি এই সত্যের সঙ্গে লড়াই করছি।
আমি বিশ্বাস করি তুমি নিজেকে সামলে নিতে পারবে। নাদিয়া বিভ্রান্ত হয়ে যায়। যোগা কি বলতে চায়? যোগা শুধু বলে, রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করো। রাত হলে তাদের বাবা যথারীতি সন্তানদের ঘরে এসে দেখে যান তারা ঘুমিয়েছে কিনা। তারপর তিনি একটি বড় ছুরি নিয়ে গোপন কক্ষে প্রবেশ করেন। যোগা তখন নাদিয়াকে বাইরে নিয়ে যায় এবং চাবির ছিদ্র দিয়ে ভিতরে তাকাতে বলে। ভিতরের দৃশ্য দেখে নাদিয়াও ভয় কেঁপে ওঠে। তার বাবা সেখানে একটি আচার অনুষ্ঠান করেছিলেন। তার সামনে ছিল একটি শয়তানি মাথা। তিনি একটি কালো ছাগলের কোরবানি দেন। তার রক্ত সেই মাথার উপরে ডালেন। তারপর নিজেও সেই রক্ত পান করেন এবং শরীরে মাখেন। সব কিছু দেখে নাদিয়া বুঝতে পারে কি ঘটেছে। সে বুঝতে পারে কেন তার মা মারা গিয়েছিলেন আর কেন তার ভাই আজ অসুস্থ। কারণ তাদের বাবা অন্ধকার ও শয়তানি কাজে জড়িত ছিলেন। কক্ষ থেকে বেরিয়ে আসার পর দুই ভাই বোন বাবার সঙ্গে তর্ক শুরু করেন। যোগা সরাসরি বলে, মায়ের মৃত্যুর জন্য তুমিই দায়ী। তখন তাদের বাবা বলেন, হ্যাঁ আমি দায়ী, কিন্তু তোমরা জানো না কেন এসব ঘটেছিল। আমি নিজের জন্য নয়, তোমাদের জীবন বাঁচানোর জন্য এসব করেছি। এই কথা শুনে যোগা হতবাক হয়ে যায়। তখন তাদের বাবা পুরো ঘটনা বলতে শুরু করেন। তিনি বলেন, আমি যখন তোমাদের মাকে বিয়ে করি তখন আমরা খুব গরিব ছিলাম। ঘরে ঠিকমতো খাবারও থাকতো না। একদিন আমরা সিদ্ধান্ত নিলাম একটি দানবের পূজা করব। তার সঙ্গে চুক্তি করব, প্রতিদিন আমরা তাকে একটি বলি দেব আর বিনিময়ে সে আমাদের যা চাইব তা দিবে। চুক্তির পর থেকেই তাদের অবস্থা বদলাতে শুরু করে। দোকানে ব্যবসা ভালো চলতে থাকে। প্রতিদিন তারা সেই কালো দেবতার উদ্দেশ্যে বলি দিতে থাকে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন দানবটি যোগার প্রাণ নিতে আসে, কারণ চুক্তির অংশ হিসেবে তাদের বড় সন্তানের জীবনও দানবের পাওনা ছিল। তখন যোগার মা দানবের সঙ্গে আরেকটি সমঝোতা করেন। তিনি বলেন, আমার ছেলেকে ছেড়ে দাও, তার বদলে আমার জীবন নাও। এই কারণেই যোগা বেঁচে ছিল আর তার মা মারা গিয়েছিলেন। বাবা আরও বলেন, সেই দানব এখনও আমাদের বাড়িতে বসবাস করে আর তার নির্দেশ অনুযায়ী আমাদের বাড়িটিকে সবসময় নোংরা রাখতে হয়। তাই বছরের পর বছর সংস্কারের কাজ চললেও শেষ করা যায় না। দানবের সঙ্গে করা চুক্তির প্রকৃতি সত্য জানার পর যোগা আরও ভেঙে পড়ে। মায়ের মৃত্যুর শোক সে এখনও কাটিয়ে উঠতে পারেনি, আর এখন জানতে পারল যে তার মায়ের মৃত্যুর জন্য পরোক্ষভাবে সেই দায়ী। রাগ ও হতাশায় সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে গোপন কক্ষে ঢুকে সবকিছু ভাঙচুর করতে শুরু করে, এমনকি দানবের প্রতীকও ভেঙে ফেলে। তার বাবা বারবার তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু সে কিছুতেই থামে না। একের পর এক জিনিস ভাঙতে থাকে। এদিকে তার বাবা দানবের কাছে ক্ষমা চাইতে থাকে। এরপর থেকে যোগার জীবন আরও খারাপ হয়ে যায়। শৈশবের যেসব ভয়ঙ্কর জিনিস সে দেখত, এগুলো আবার তার সামনে দেখা দিতে শুরু করে। সে এখন বুঝতে পারে কেন ছোটবেলা থেকেই এসব দেখত। আসলে দানবেই তাকে এসব দেখাতো। বিশেষ করে যেই বিভ্রমে সে দেখত কেউ তাকে নরকে টেনে নিয়ে যাচ্ছে, সেগুলো ছিল তার ভবিষ্যতের ইঙ্গিত। দানব তাকে দেখাতো যে একদিন তার আত্মাকে নরকে নিয়ে যাওয়া হবে, কিন্তু তার মা নিজের জীবন দিয়ে তাকে রক্ষা করেছিলেন, তাই কিছুদিন এসব বন্ধ ছিল। এদিকে নাদিয়া ও যোগা বুঝতে পারে কেন তাদের বাবা ব্যবসা সবসময় এত সফল ছিল, কারণ এর পিছনে ছিল সেই শয়তানের চুক্তি। কিন্তু এখন যোগা দানবের প্রতীক ভেঙে তাকে অপমান করেছে, তাই দানব প্রতিশোধ নিতে প্রস্তুত। পুরনো বিভ্রমগুলো আবার ফিরে আসে। যোগার শরীর আরও খারাপ হতে শুরু করে। নাদিয়া ভাইকে এভাবে কষ্ট পেতে দেখে সহ্য করতে পারে না। সে স্কুলে গিয়ে ইন্টারনেটে এসব আচার অনুষ্ঠান বন্ধ করার উপায় খুঁজতে থাকে। তার সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করে, তবে একজন ছেলে তাকে বিশ্বাস করে এবং মনে করে নাদিয়া সত্যিই বড় বিপদে আছে। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে নাদিয়া দেখে তার ভাই ভীষণ যন্ত্রণায় চটপট করছে। সে কষ্টে তাকে সামলায়। ঠিক তখনই তাদের বাবা বাড়ি ফিরেন। বাবা জানান, আজ যিনি তাকে কালো ছাগল সরবরাহ করতেন তিনি আসেননি, তাই নিজেকেই ব্যবস্থা করতে হয়েছে। তিনি আবার সেই আচার পালন করতে চান, কিন্তু সন্তানরা বাধা দেন। তখন বাবা বলেন, এই আচার বন্ধ করা যাবে না। চুক্তি ভাঙলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যাবে। নাদিয়া জিজ্ঞেস করে, সবচেয়ে খারাপ কি হতে পারে? বাবা উত্তর দেন, আমরা সবাই মারা যেতে পারি। এই কথা শুনে নাদিয়া আরও ভয় পেয়ে যায়। তখন তার মায়ের শেষ কথাগুলো মনে পড়ে, তোমার বাবাকে সবসময় সমর্থন করবে। নাদিয়া মনে করে হয়তো তার মা এই আচার অনুষ্ঠান চালিয়ে যেতে বলেছিলেন, তাই সে বাবার সঙ্গে আচারগুলোতে অংশ নিতে শুরু করে। তার বন্ধু সহায়কও পরে এতে যোগ দেয়। তারা একদিনও বিরতি না দিয়ে আচারগুলো চালিয়ে যেতে থাকে। কয়েক বছর কেটে যায়। 2012 সালের নববর্ষের আগের রাতে তারা অবশেষে নিজেদের চোখে সেই দানবকে দেখতে পায়। অর্ধেক ছাগল আর অর্ধেক মানুষের মতো দেখতে বিশাল এক ভয়ঙ্কর প্রাণী। দানবটি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই সবাই আতঙ্কিত হয়ে পড়ে। প্রথমেই সে যোগার উপর আক্রমণ করে, নিজের অতিপ্রাকৃতিক শক্তি দিয়ে তাকে চুড়ে ফেলে দেয় এবং শেষ পর্যন্ত হত্যা করে। যোগার মৃত্যুতে সবাই ভেঙে পড়ে। নাদিয়া তার বাবাকে বলে, তুমি তো বলেছিলে আমরা বলি দিতে থাকলে দানব কিছুই করবে না। আর যখন মা নিজের জীবন দিয়ে যোগাকে বাঁচিয়েছিলেন, তখন এখন সে কেন যোগাকে মেরে ফেলল? কিন্তু তার বাবা কোনো উত্তর দিতে পারেন না। তারা এরপরও ছাগল বলির আচার চালিয়ে যেতে থাকে, কিন্তু ধীরে ধীরে নাদিয়াও যোগার মতো বিভ্রম দেখতে শুরু করে। অশুভ আত্মারা তাকে তাড়া করে বেড়ায়। এমনকি স্কুলেও সে নিরাপদ বোধ করে না। তার শরীরে পুষ্কুড়ি দেখা দেয়, ঠিক যেমনটা তার মা ও ভাইয়ের হয়েছিল। সে বুঝতে পারে এবার তার পালা। একদিন স্কুলের এক বন্ধু তাকে বলে যে তার সমস্যাগুলো কারোর সঙ্গে ভাগ করে নেওয়া উচিত, কিন্তু নাদিয়া কিছুই বলতে চায় না। প্রতিদিন তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে।
অবশেষে তার বাবা তাকে এক শামানের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পথে অসংখ্য অশুভ আত্মা তাদের আক্রমণ করে, যার ফলে একটি দুর্ঘটনা ঘটে। জ্ঞান ফিরে নাদিয়া নিজেকে একটি অদ্ভুত কুঁড়ে ঘরে দেখতে পায়। সেটি ছিল এক শামানের বাড়ি। বহু বছর আগে এই শামানই তার বাবাকে দানবের সঙ্গে চুক্তি করিয়েছিলেন। সেখানে নাদিয়া আরও অনেক পরিবারের ছবি দেখতে পায়, যারা একই ধরনের চুক্তি করেছিল। নাদিয়া জিজ্ঞেস করে, এটা কি বন্ধ করা যায় না? তখন শামান এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। তিনি বলেন, আমি শুধু এমন এক চুক্তি করেছিলাম যেখানে তোমাদের পরিবার বলি দেবে আর দানব বিনিময়ে সাহায্য করবে। কিন্তু তোমার বাবা লোভে পড়ে নিজের দানবের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। তিনি আরও বেশি সম্পদ, ক্ষমতা ও বিদেশেতে চাইতে থাকেন, আর দানব বিনিময়ে আরও বড় মূল্য দাবি করেন। তোমার বাবা নিজের পরিবারের মৃত্যুর বিনিময়ে এসব সুবিধা চেয়েছিলেন। এই সত্য শুনে নাদিয়ার হৃদয় ভেঙে যায়। শামানের মুখে থেকে এই সত্য শোনার পর নাদিয়া ভীষণভাবে ভেঙে পড়ে। তার মনে হয় যেন সে নিজের বাবাকে আর চিনতে পারছেন না। তার বাবা কান্নায় ভেঙে পড়ে স্বীকার করেন, হ্যাঁ, আমি লোভে বসে এসব করেছি, কিন্তু এখন আমি অনুতপ্ত। আমি সব কিছু ঠিক করার চেষ্টা করব। এরপর তারা সেখান থেকে চলে আসে। সেদিনের পর থেকে নাদিয়ার জীবনে বড় পরিবর্তন আসে। তারা ছাগল বলির আচার বন্ধ করে দেয়। যে বাড়িটিকে দানবের জন্য সবসময় নোংরা রাখতে হতো, সেটিও তারা ছেড়ে দেয়। এছাড়া দানবের মাধ্যমে পাওয়া সম্পদের অর্ধেকেরও বেশি গরিবদের মধ্যে বিতরণ করে দেয়। এরপর বছরের পর বছর তারা এই অভিশাপ থেকে মুক্তির উপায় খুঁজতে থাকে, কিন্তু কোনো সমাধান পায় না। এদিকে নাদিয়ার শারীরিক অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকে। এই সময় নাদিয়া একটি বই লেখা শুরু করে, যেখানে সে নিজের অনুভূতি, তার মা, ভাই ও পুরো পরিবারের সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনাই লিখে রাখে। কিন্তু বইটি শেষ হওয়ার আগেই সময় এগিয়ে যায় 2021 সালে। নাদিয়ার বাবা তাকে একটি পাহাড়ি অঞ্চলে নিয়ে যান। সেখানে তারা আরেকজন শক্তিশালী শামানের সঙ্গে দেখা করেন। শামান নাদিয়াকে দেখেই পুরো বিষয়টি বুঝতে পারেন। তিনি উপলব্ধি করেন যে এখন আর কেউ তাকে সাহায্য করতে পারবে না। তিনি নাদিয়াকে বলেন, তোমার বাবার চুক্তির কারণে তোমার মা মারা গিয়েছিলেন 2002 সালে, তোমার ভাই মারা গেছেন 2012 সালে, আর তুমি মারা যাবে 2022 সালে। এই কথা শুনে তার বাবা একেবারে ভেঙে পড়েন। তিনি সবকিছু থামাতে চেয়েছিলেন, কিন্তু এখন আর কিছুই করার নেই। নাদিয়া তখন তার বাবাকে বলেন, আমাদের নিয়তিকে মেনে নিতে হবে। এই লড়াই আর চালিয়ে লাভ নেই। এখন কেউ আমাদের এই অশুভ শক্তি থেকে রক্ষা করতে পারবে না। অবশেষে তারা নিজেদের পুরনো শহরে ফিরে আসে। সেখানে নাদিয়া তার সেই স্কুল বন্ধুর সঙ্গে দেখা করে, যে সবসময় তাকে বুঝতো এবং খুশি রাখার চেষ্টা করত। সে বন্ধুই একসময় তাকে বলছিল নিজের সব কষ্ট ডায়েরিতে লিখে রাখতে। সেই ডায়েরি পরে বইয়ে পরিণত হয়েছিল। নাদিয়া বইটি তার বন্ধুর হাতে তুলে দেয়। এদিকে 2022 সালে নববর্ষ ঘনিয়ে আসছে। তাদের পরিবারে প্রতি 10 বছর পর পর নববর্ষের দিন একজন সদস্য মারা যায়। নববর্ষের রাতে নাদিয়া ও তার বাবা ডাইনিং টেবিলে বসে থাকে। তারা দুজন জানে কি করতে যাচ্ছে। নাদিয়ার বাবা তাকে নিজের ভালোবাসার কথা জানান। তারপর বলেন, তিনি তার মেয়ের মৃত্যু দেখতে পারবেন না। ঘড়িতে রাত 12টা বাজতেই সে দানব ঘরে প্রবেশ করে, কিন্তু এবার সে সরাসরি নাদিয়াকে আক্রমণ করে না, বরং তার মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। দানবের প্রভাবে নাদিয়া নিজেকে আঘাত শুরু করে। সে নিজের মুখ এত জোরে আঁচড়াতে থাকে যে চামড়া উঠে যেতে থাকে। এরপর সে কাছ থেকে একটি ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে। নাদিয়ার মৃত্যুতে তার বাবা সম্পূর্ণ ভেঙে পড়েন। মনে হয় যেন তার জীবনও সেখানেই শেষ হয়ে গেছে। তিনি সেই অভিশপ্ত বাড়িতেই একাবন্দী হয়ে পড়েন। এরপর নাদিয়ার বন্ধু তার লেখা পুরো বইটি পড়ে। বইটির শেষ অংশে সে আবিষ্কার করে নাদিয়া নিজের মৃত্যুর ঘটনাও আগে লিখে রেখেছিল। অর্থাৎ সে নিজের পরিণতি আগে থেকেই জানত। কিন্তু বইয়ের শেষ পাতায় পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। সে আর শেষবারের মতো নাদিয়ার সঙ্গে দেখা করতে পারে না। অতঃপর সে শ্রদ্ধা জানাতে সে নাদিয়ার কবরের কাছে যায়। মুভির পোস্ট ক্রেডিট দৃশ্যে দেখা যায় নাদিয়ার বাবা একা বসে আছেন। হঠাৎ তার সামনে নাদিয়া, তার মা এবং তার ভাই উপস্থিত হয়। মনে হয় তারা তাকে নিজেদের দিকে ডাকছে, কিন্তু মুহূর্তের মধ্যেই তাদের মাথাগুলো ছাগলের মাথায় পরিণত হয়ে যায়। পিছনে সে একই ভয়ঙ্কর দানব দাঁড়িয়ে থাকে। এই দৃশ্য দেখে নাদিয়ার বাবা কান্নায় ভেঙে পড়েন। আর এই ভয়াবহ দৃশ্যের মধ্য দিয়ে সিনেমাটি শেষ হয়।